ল অফ মাস অ্যাকশন কি, যে কোনো একটা রিঅ্যাকশনের যে রেট সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের অ্যাক্টিভ মাসের প্রপোর্শনাল। রিঅ্যাকট্যান্টের অ্যাক্টিভ মাসের প্রপোর্শনাল মানে কি, ধরো রিঅ্যাকশন যে এই যে দাঁড়া দেখাই, ধরো আমি যে রিঅ্যাকশনটা যাচ্ছে এদিকে, এটার যে রেট সেটা হবে কি সি এর মাস আর ডি এর মাসের প্রপোর্শনাল। সহজ কথা। এখন অ্যাক্টিভ মাস বললাম, যে অ্যাক্টিভ মাস মানে কি, এটা হচ্ছে প্রেসারের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে, যে কোনো কিছুর উপরে হইতে পারে। তো তার মানে এখন আমি যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলি, সাপোজ একটা রিঅ্যাকশন যখন ফরওয়ার্ড দিকে যাচ্ছে তখন রিঅ্যাকট্যান্ট কি এ আর বি, আর যখন ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে তখন কিন্তু রিঅ্যাকট্যান্ট সি আর ডি, তাই না? এটা কি বোঝা যাচ্ছে? ওকে, সো এই জন্য দেখো ফরওয়ার্ড রিঅ্যাকশন সম্মুখমুখী বিক্রিয়ার হার, সো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে PA PB, বা RF equal to K1 একটা কনস্ট্যান্ট ধরে নিল, PA PB। এটা হচ্ছে A এর প্রেসার, পার্শিয়াল প্রেসার, আর B এর পার্শিয়াল প্রেসার। এখন তাহলে কোশ্চেন আসে পার্শিয়াল প্রেসার মানে কি, এটা কি দেখাইছিলাম আগে কখনো? পার্শিয়াল প্রেসার জিনিসটা কি? একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তার আগে পার্শিয়াল প্রেসার জিনিসটা জানার আগে আমাদের মোল ফ্র্যাকশন জিনিসটা নিয়ে একটু জানতে হবে। সাপোজ একটা কন্টেইনার, সেখানে তিনটা গ্যাস A, B আর C প্রেজেন্ট। A এর 5 মোল, B এর 3 মোল আর C এর 2 মোল। তাহলে মোল ফ্র্যাকশন অফ A কত হবে? 5 + 3 + 2 9 xp। মোল ফ্র্যাকশন মানে কত শতাংশ মোল প্রেজেন্ট আর কি। আর পার্শিয়াল প্রেসার কত হবে? মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মানে এই কন্টেইনারের টোটাল প্রেসার যত, তার সাথে যখন আমি মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করব তখন আমি পার্শিয়াল প্রেসার পাবো। ভাই ওখানে কি ছিল? আরেকটু বলো, বুঝতে পারিনি। আর এফটা কি ছিল? আর রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এগুলো হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। হ্যাঁ, এক্স এ হচ্ছে এ এর মোল ফ্র্যাকশন, এক্স বি হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন। এই যে দেখো বি এর 3, এখানে 3, আর নিচে হচ্ছে সবগুলো টোটাল। উপরে হচ্ছে যার মোল ফ্র্যাকশন বের করতেছি তার মোল সংখ্যা, আর নিচে হচ্ছে টোটাল মোল সংখ্যা। কত পরিমাণে, মানে রেশিওটা বোঝা যায় অ্যাকচুয়ালি, যে টোটালের কতটুকু, কত পার্সেন্ট প্রেজেন্ট। এরপর আরএফ বের করলাম। তাহলে সিমিলারলি যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলবো তখন কত আসবে? K2 PC PD, বিকজ এখানে রিঅ্যাকট্যান্ট গুলো তখন C আর D। একটু কি বুঝতে কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। বুঝিনি ভাইয়া। এক্স পিটা হচ্ছে টোটাল প্রেসার, মানে এই কন্টেইনারের টোটাল প্রেসার হচ্ছে পি। টোটাল প্রেসার বলতে কি বুঝাচ্ছে? মানে এটা টোটাল প্রেসার মানে আমি এই কন্টেইনারে টোটাল কতটুকু প্রেসার অ্যাপ্লাই করতেছি, সেটা অ্যাটমসফেরিক প্রেসার হইতে পারে। আমি যদি এক্সটার্নাল কোনো প্রেসার না দিই তাহলে অ্যাটমসফেরিক প্রেসার হইতে পারে। 180 প্রেসার ওগুলো না ভাই? হ্যাঁ, তখন 1 atm, বাট আমি যদি কিছু দেই, আমি 2 atm 3 atm ইচ্ছা মতো আমি অ্যাপ্লাই করতে পারি। বুঝছি ভাই। জি ভাই বুঝছি।
সো এতটুকু কি আমাদের কাছে ক্লিয়ার? তাহলে আর এফ ইকুয়াল টু এটা কি, আর আর বি ইকুয়াল টু এই জিনিসটা। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা নাফিস, তুমি তো আসছো, নাফিস কি ক্যাচ করতে পারছো? ক্যাচ করতে পেরেছি, সমস্যা নেই, বাকিটা রেকর্ডিং দেখে বুঝে দিব। আচ্ছা, সো যখন আমরা ইকুইলিব্রিয়ামে চলে আসি তখন কি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যায় না? জি ভাইয়া। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এটা লিখলো। এন্ড K1 K2 একটু মনে KP নতুন একটা কনস্ট্যান্ট, মানে K1 একটা কনস্ট্যান্ট, K2 একটা কনস্ট্যান্ট, দুইটা মিলে আলাদা একটা কনস্ট্যান্ট তৈরি করা হলো। সো এটাকে আলাদা নাম দেওয়া হচ্ছে KP। সেখানে PCPD মানে রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। এটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া সাম্য ধ্রুবক মানে? সাম্য ধ্রুবক মানে হচ্ছে ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমি ওয়ার্ডে লিখে দিই সাম্যর জন্য। হ্যাঁ, K1 K2 রেশিও, আমরা K1 K2 তার নেক্সট টাইম যাব না, আমরা আলটিমেটলি এই ফর্মুলাটাই দেখবো আসলে। KP equal to partial pressure of product divided by partial pressure of reactant, সবগুলো আলাদা আলাদা। KP কেন? কজ এটা প্রেসারের বেসে, আমরা একটু পর KC দেখবো, তখন বুঝবো এখানে কেন P ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, কজ এখানে আমি সবার পার্শিয়াল প্রেসার নিয়ে কাজ করতেছি আর কি। দ্যাটস ওয়াই। আচ্ছা, সেটা আমরা একটু মনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে। দেন পার্শিয়াল প্রেসার কি জিনিস আমি জানি, তো পার্শিয়াল আমার তাহলে কেপি যদি আমার সামহাও বের করতে হয়, ইন দ্যাট কেস আমি কি করব? পার্শিয়াল প্রেসার বের করা লাগবে। পার্শিয়াল প্রেসার বের করার জন্য আমাদের কি লাগবে? টোটাল প্রেসার জানা লাগবে আর মোল ফ্র্যাকশন জানা লাগবে। আর মোল ফ্র্যাকশন জানার জন্য আমার কি জানা লাগবে? কার কতগুলো মোল সেটা জানা লাগবে, এবং টোটাল প্রেসার কি বলে যে কার কতগুলো মোল এটা জানলেই হবে, যোগফলটা আমরা তখন বের করে ফেলতেই পারবো। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে বইলো কিন্তু সব। এরপর আমরা আসি এখন কেপি আর কেসি এর ইউনিট। আমি একটু আগে বললাম কেপি এর কথা, কেসি এর কথা তো কিছু বলি নাই। কেসি আসলে জিনিসটা কি? এই যে আমি যে বললাম অ্যাক্টিভ ম্যাস, একটু আগে কথা বললাম না যে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে ডিপেন্ডস অন অ্যাক্টিভ ম্যাস অফ রিঅ্যাক্টেন্ট। অ্যাক্টিভ ম্যাস বলতে শুধুমাত্র পার্শিয়াল প্রেসার বোঝায় না, কনসেন্ট্রেশন বোঝায়। তার মানে কি, আমি যখন কেপি লিখলাম তখন আমি লিখলাম যে প্রোডাক্টের প্রেসার, এখানে প্রোডাক্টের প্রেসার, এখানে রিঅ্যাকট্যান্টের প্রেসার, এখানে রিঅ্যাকট্যান্টের প্রেসার। যখন আমি কেসি লিখবো তাহলে কি করব? গেস করা যাচ্ছে আই গেস। PCl3 এর কনসেন্ট্রেশন মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নরমালি কনসেন্ট্রেশন বুঝাই আর কি। সো এটার কনসেন্ট্রেশন, দেন Cl2 এর কনসেন্ট্রেশন এন্ড ডিভাইডেড বাই PCl5 এর কনসেন্ট্রেশন। সো এটা দিয়ে হচ্ছে আমরা এই কনসেন্ট্রেশন গুলো ইজিলি বের করে ফেলতে পারবো, মানে কেসি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তার মানে যদি বলা হয় তোমাকে যে একটা কন্টেইনারে 5 মোলার PCl3, 3 মোলার Cl2, 1 মোলার PCl5 প্রেজেন্ট সেখানে, এবং এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়ামে প্রেজেন্ট, তাহলে তার কেসি কত? তখন তুমি জাস্ট এই ভ্যালুগুলো বসাইলেই তার কেসি পেয়ে যাবে। বুঝতে পারছো না? কি রকম? হ্যাঁ, কমন আয়নে এই কনসেপ্টটা কাজে লাগানো হয়। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাই কমন আয়নে কাজে লাগানো হয়, যে কেসির ভ্যালুটাকে ফিক্স রাখার জন্যই সে হচ্ছে রিঅ্যাকট্যান্টের দিকে যায়। অ্যাকচুয়ালি কেসির কনসেপ্টটাই ওখানে প্রেজেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি আমরা, এই স্কোয়ারটা কেন আসলো আসলে? হওয়ার তো কথা ছিল যে একটা NO2,
আর N2O4 এই স্কয়ারটা আসার কারণ কি, বা এই কোএফিশিয়েন্টটা কেনই বা স্কয়ার হয়ে যাচ্ছে আসলে। তো তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, N2O4 এটাকে আমি লিখবো হচ্ছে NO2 প্লাস NO2 এভাবে লিখতে পারি। তাহলে এখানে কেসিটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, Na2 এর কনসেন্ট্রেশন ইনটু NO2 এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই N2O4 এর কনসেন্ট্রেশন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই দুইটার বদলে এখানে স্কয়ার দিয়ে দিচ্ছি আর কি। বুঝতে পারছো এটা? তার মানে ব্যাপারটা জি ভাইয়া। দাঁড়াচ্ছে যদি কোনো কোএফিশিয়েন্ট থাকে, একটু আবার বলবেন এটা কেন হলো, স্কয়ার কেন হলো? এই যে N2O4 এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে 2NO2 কে আমরা হচ্ছে NO2 প্লাস NO2 দিয়ে লিখলাম। সো দ্যাট মিন্স এই আমি যখন তার কেসি লিখতে যাব আমি কিভাবে লিখবো, এটাকে একটা আলাদা চিন্তা করি, এটাকে একটা আলাদা চিন্তা করি। সো ইট উইল বি NO2, এটা NO2 আর এটা হচ্ছে N2O4। দ্যাট মিন্স হোয়াট, যে এখানে NO2 স্কয়ার হয়ে যাবে আর কি। কেসি ফুল ফর্ম কি? কেসি কে দিয়ে বোঝানো হচ্ছে ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেপি এবং কেসি দুটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। পি কেন দেওয়া হয়, যখন আমরা পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে বলি, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসার। আর সি কখন ইউজ করা হয়, যখন আমরা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নিয়ে কাজ করি। বুঝছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা আমরা তো যেটা নিয়ে কথা, এখানে ইউনিট গুলো কিভাবে বের করবো একটু খেয়াল করে দেখো। তো আমরা জানি যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার ইউনিট হচ্ছে মোল পার লিটার। সো মোল পার লিটার, Cl2 এর জন্য মোল পার লিটার, মোল পার লিটার। সেখান থেকে আমরা কেসি এর ইউনিট কিন্তু ফিক্স না, হ্যাঁ কেসি এর ইউনিট হচ্ছে রিঅ্যাকশন ওয়াইজ ভ্যারি করতে থাকবে। তো এই রিঅ্যাকশনের জন্য কেসি এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, এই রিঅ্যাকশনের জন্য কেসি এর ইউনিট মোল পার লিটার। আরেকটা ইকুয়েশন যদি দেখি বা আরেকটা রিঅ্যাকশন যদি দেখি, তার জন্য কেসি এর ইউনিট কিন্তু কি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো, NH3 এখানে পাওয়ার হাফ, কনসেন্ট্রেশন হাফ যেহেতু পাওয়ার হাফ, কনসেন্ট্রেশন 3/2 পাওয়ার 3/2, এবং সেখান থেকে ক্যালকুলেট করতে করতে আলটিমেটলি রেজাল্ট আসলো মোল পার লিটার ইনভার্স। তার মানে কেসি এর ইউনিট কিন্তু এক এক সময় এক এক রকম হবে, এবং কিভাবে হবে সেটা আমাদের এই ক্যালকুলেট করে বের করে নিতে হবে। কথাটা কি বোঝা গেল? জি ভাইয়া। এটার একটা সহজ উপায় হচ্ছে কি, কেসি এর যে ইউনিটটা হবে সেটা হবে অলওয়েজ ডেল এন, ডেল এন পরে লিখি, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তাহলে কোশ্চেনটা কি, ডেল এনটা কি হবে এখানে, ডেল এন হচ্ছে মোল অফ প্রোডাক্ট মাইনাস মোল অফ রিঅ্যাক্ট্যান্ট। এখন আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে যে নতুন একটা ফর্মুলা শিখলাম এটা কি আসলে কাজ করতেছে নাকি এমনি একটা কাজ করে কিনা টেস্ট করব, দেখবো কিভাবে, আগের তিনটাতে দেখি। সো এটা দেখি, এখানে প্রোডাক্টের মোল নাম্বার কত, 1, 3/2, হাফ, 3/2। বেশি বেশি করে বানাই, সন্ধ্যা দিও, সন্ধ্যা দিও। থাকলে হচ্ছে, আমি একটা ক্যালকুলেশন ভুল করছি, এখানে হাফ, আমি যদি 2 -1 -3, so -4/2 -1। So এই যে দেখো এখানে মোল পার লিটার টু দি পাওয়ার -1। এটা কি বুঝতে পারছো কিনা দেখো তো। ভাইয়া এখানে তো কেসিটা আমরা ইয়ের জন্য বের করলাম, প্রোডাক্টের জন্য বের করলাম না?
কেসি তো প্রোডাক্ট রিঅ্যাকট্যান্স আলাদা না ভাইয়া, কেসিটাই তো হচ্ছে সব মিলিয়েই করা হচ্ছে, প্রোডাক্টেরটা ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টেরটা। কেসি আমরা কিভাবে করছিলাম, কেসি বা কেপি, K1 বাই K2 দিয়ে না, হ্যাঁ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট দিয়ে সেটা দিয়ে। আচ্ছা, এটা যে মোল পার লিটার ইনভার্স আসলো, এটা কি বুঝতে পারছো ব্যাপারটা, শর্টকাটটা? একটা মিনিট ভাই। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। আগেরটাও তোমরা এখন জাস্টিফাই করে দেখবা, আগের দুইটা এক্সাম্পলই তোমরা এখন এই শর্টকাটটাতে জাস্টিফাই করে দেখবা যে আসলেই কেসি ইউনিটটা সেম আসতেছে কিনা। নাফিস কি আসছে ভাইয়া? ভাই এখানে ডেল এনটা কিসের জন্য ভাই? ডেল এনটা হচ্ছে ভাইয়া প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার। যেমন প্রোডাক্টের টোটাল মোল নাম্বারটা কত, 1 + 1 2, আর রিঅ্যাকট্যান্টের হচ্ছে 1, সো ডেল এন এর ভ্যালু হবে 1। এখানেও প্রোডাক্টের 2, রিঅ্যাকট্যান্টের 1, সো ডেল এন এর ভ্যালু হবে 1। মাহিন কি বুঝছো ভাইয়া? जी भैया। আচ্ছা, এরপরে এই কেসটাতে দেখো, এখানে ডেল এন এর ভ্যালু কত এই জায়গাতে, জিরো। ডেল এন এর ভ্যালু জিরো, রাইট? সো মোল পার লিটার টু দি পাওয়ার জিরো, তার মানে কত, 1। দ্যাটস ওয়াই এখানে কেসি এর ইউনিট নাই, কত, ইউনিটলেস। 1 বলতে এখানে কেসি হচ্ছে ইউনিটলেস। এমনি কেসির ভ্যালু কিন্তু 1 না, কেসির ভ্যালু থাকবে, ইউনিটটা হচ্ছে নাই। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কেসির ইউনিট নিয়ে কথা বললাম, কেপির ইউনিটে এখন আসবো। কেসির ইউনিট নিয়ে কি সবার তাহলে যে কোনো রিঅ্যাকশন থাকলে আমরা কেসির ইউনিট বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, আমার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে কেসি বের করার সময় কনসেন্ট্রেশনে উপরে রিঅ্যাক্ট্যান্ট থাকবে নাকি প্রোডাক্ট থাকবে? উপরে প্রোডাক্ট থাকবে, উপরে অলওয়েজ প্রোডাক্ট। দেখো প্রত্যেকটা কেসে উপরে প্রোডাক্ট থাকবে অলওয়েজ। কেপির ক্ষেত্রেও সেম? হ্যাঁ, কেপির কেসেও সেম, অলওয়েজ উপরে প্রোডাক্ট, এটা কখনো মিস যাবে না। জি ভাইয়া, বুঝছি। এখন একটা অন্য কেস, যদি আমরা সব কেসে ধরে নেই কি, যদি কোনো কেসে সলিড পাই আমরা, হ্যাঁ সলিড পাই, তাহলে কিন্তু তার কনসেন্ট্রেশন ধরবো না, এটা মাথায় রাখতে হবে। সলিডের কনসেন্ট্রেশন হচ্ছে অলওয়েজ 1। তার মানে এই যে এখানে এই কেসটাতে AgCl অ্যাকুয়াস, ক্লোরিন অ্যাকুয়াস, ভালো কথা, সো অ্যাকুয়াস যারা তাদের জন্য মোল পার লিটার পাবো। যদি কোনো কিছু সলিডই থাকে তখন তার কোনো কনসেন্ট্রেশন থাকে না এবং সেটা 1 এ চলে যায়, 1 লিখতে হয়। সো এখানে ডেল এন এর ভ্যালুটা কত ধরবো আমরা, এখানে ডেল এন ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2। কেন 2? কজ এখানে 0, যেহেতু কোনো অ্যাকুয়াস নাই বা কোনো গ্যাসিয়াস নাই, এবং এখানে হচ্ছে 1 + 1 2, সো এখানে ডেল এন এর ভ্যালু হচ্ছে 2 এবং আমি পাচ্ছি মোল পার লিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কেসি নিয়ে কথাবার্তা শেষ। এখন আমরা আসবো হচ্ছে কেপি তে। কেসি নিয়ে কোনো কনফিউশন নাই, তাই না? না ভাইয়া। ওকে, এরপরে এখন আমরা যদি কেপি তে আসি, কেপির ইউনিট কি, মানে একটা প্রেসারের ইউনিট কি আমরা জানি ATM, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখানেও সেম কথা, ATM টু দি পাওয়ার ডেল এন। আগে ছিল মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, এখন হচ্ছে ATM টু দি পাওয়ার ডেল এন। দ্যাটস ইট। এটা যদি ATM টু দি পাওয়ার ডেল এন, আর কিছু না। সো এখানে দেখো ডেল এন এর ভ্যালু কত, 1 1 1, সো ডেল এন এর ভ্যালু হবে হচ্ছে 2 - 1, সো এখানে ATM টু দি পাওয়ার 1। আচ্ছা, এটা কিন্তু কোনো শর্টকাট না, মানে জিনিসটা কিভাবে আসতেছে এটা কি তোমরা রিয়েলাইজ করতে পারতেছো? মানে জাস্ট একটা 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 বাদ চলে যাচ্ছে। ভাই, এটার ইউনিট আবার এটিএম কেন? কজ এটা যে প্রেসারের রেসপেক্টে কেপি, আগেরটা ছিল কেসি, তখন কনসেন্ট্রেশন ঘনমাত্রা, এখন পি তখন হচ্ছে প্রেসারের রেসপেক্টে। প্রোডাক্ট বাই রিঅ্যাকশনটি হচ্ছে প্রত্যেকটা কেসে দুইটাই কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যখন আমি বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট,
তখন আই মিন বোথ কেপি আর কেসি। যদি পি বলা হয় তখন হচ্ছে আমি প্রেসারের রেশিও নিচ্ছি, তাদের পার্শিয়াল প্রেসারের রেশিও নিচ্ছি। আর যদি কেসি বলা হয় তখন তাদের কনসেন্ট্রেশনের রেশিও নিচ্ছি। ওকে, সো এই যে আরেকটা এক্সাম্পল। আচ্ছা, আমি যেটা বললাম যে এটিএম টু দি পাওয়ার ডেল এন, এটা কিভাবে আসতেছে এটা কি তোমরা বুঝছো? দেখো এখানে 2, মানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে সবই তো পি, সবই তো এটিএম, তাই না? সো 2 এইটা, A1 মাইনাস হচ্ছে, A3 টা মাইনাস হচ্ছে, আলটিমেটলি তো এইখানে আমি ডেল এন এর কাজটাই বের করতেছি, তাই না? ঘুরে ফিরে সেটাই হচ্ছে আর কি। এটা হচ্ছে শর্টকাট না, আসলে এই প্রসেসটা কিভাবে ঘটতেছে সেটা ভালো করে বুঝা, তাহলে আমি নিজেই এই ফর্মুলা তুমি রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে, তাহলে আশা করা যায় আমাদের কোনো কেপি আর কেসির ইউনিট বের করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি ম্যাথে যাওয়ার আগে, কেপি কেসি রিলেটেড ম্যাথে যাওয়ার আগে, বদরুল ইউনিট গুলার ব্যাপার কি তোমার কাছে ক্লিয়ার তাহলে? কেপি কেসি। জি ভাইয়া ক্লিয়ার। রাওয়াত, জি ভাইয়া প্লিজ। নাফিস বুঝছো ভাইয়া? জি ভাই, বুঝতে পেরেছি। তাহমিদ, বুঝছি ভাইয়া। মাহিন, জি ভাই বুঝছি। ওকে। এখন আমরা আসি, এই যে আমি কেপিকেসি তে যা যা লিখছি সেগুলা কিন্তু সবই ছিল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। তার মানে কি, ধরো একটা রিঅ্যাকশনে যখন ইনিশিয়াল আমি দিব, সাপোজ মাত্র শুরু করলাম, তখন মনে করো আমি 10 গ্রাম N2 রাখলাম, আচ্ছা গ্রাম না বলি 10 মোল রাখলাম, বা হাইড্রোজেন কিছু রাখলাম, অ্যামোনিয়া মনে করো তখন তো কিছুই নাই, একদম শূন্য। সেটা কিন্তু কেসি মিন করতেছে না। কেসি কোনটাকে মিন করতেছে? এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। আচ্ছা, যখন সে ইকুইলিব্রিয়ামে একবার পৌঁছে গেল, তার কি এগুলোর আর কোনো চেঞ্জ হবে? ইকুইলিব্রিয়াম মানেই তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সেম। তার মানে কি ভ্যালুগুলো কনস্ট্যান্ট হয়ে গেল না? প্রত্যেকের কনসেন্ট্রেশন প্রেসার কনস্ট্যান্ট হয়ে গেল না? জি ভাইয়া। তখনকার যে আবার একটু বলবেন ভাইয়া? হ্যাঁ, যখন আমি ইনিশিয়ালি রিঅ্যাকশন শুরু করলাম মাত্র, সাপোজ আমি একটা কন্টেইনারে, আমি ধরো কেসি, আচ্ছা কেসিটা দিয়ে দেখাই, একটা কন্টেইনারে মাত্র শুরু করলাম রিঅ্যাকশন। তো তখন আমি রিঅ্যাকশন শুরু করার সময় আমি আমার ইচ্ছা মতো 5 মোল N2 রাখলাম, 10 মোল H2 রাখলাম, আর তখন তো অ্যামোনিয়া কিছুই নাই। হ্যাঁ, বা মনে করো যে রিঅ্যাকশনটা মাত্র শুরু হয়েছে, 1 মিনিট আগে রিঅ্যাকশনটা শুরু হলো, তখন মনে করো 1 মোল অ্যামোনিয়া প্রডিউস হয়েছে। তো এখন আমি যদি এই 1, 10, 5 নিয়ে রিঅ্যাকশন এখানে বসাই দেই, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো না, বিকজ এই ভ্যালুটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে আনটিল দে রিচ ইকুইলিব্রিয়াম। ততক্ষণ পর্যন্ত তো এই ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যাওয়ার পরই না ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম, তখন তাদের কনসেন্ট্রেশন গুলো সেম হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। এখন কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এই যে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে গেল, ফিক্স হয়ে গেল, তখন তাদের যে কনসেন্ট্রেশনটা বা তখন তাদের যে প্রেসারটা, সেটা নিয়ে কিন্তু কেপিকেসি ক্যালকুলেট করা হয়। তার মানে কি, একটা রিঅ্যাকশনের জন্য, ফর এক্সাম্পল আমি যদি এই রিঅ্যাকশনটা লিখি, তার জন্য কেপিকেসির মান কিন্তু ফিক্সড, এটা কিন্তু জীবনেও চেঞ্জ হবে না। মানে একটা সার্টেন টেম্পারেচার, আমি যদি টেম্পারেচার চেঞ্জ না করি, কেপিকেসির ভ্যালু কিন্তু অলওয়েজই ফিক্স। ওকে, এখন এই রিঅ্যাকশনটা দেখো। তো এখানে হচ্ছে কি, ইনিশিয়ালি মনে করো আমি PCl5 এর ডিকম্পোজিশন করতে যাচ্ছি ইন PCl3 এন্ড Cl2। তো ইনিশিয়ালি কি থাকবে? শুরুতে PCl5 ধরে নিচ্ছে 1 মোল, আর PCl3 আর Cl2 তো একদম এক্সিস্টই করবে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। না থাকা নরমালি আমি যখন একটা রিঅ্যাকশন শুরু করি, তখন তো প্রোডাক্টটা দেই না, আমি তো শুধু রিঅ্যাকট্যান্টটাই দেই, প্রোডাক্ট তো ফর্ম হওয়া শুরু করে তারপর। জি ভাইয়া। আচ্ছা, তো এরপর আমি ধরে নিলাম PCl5 থেকে আলফা মোল ডিকম্পোজ হচ্ছে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 পাচ্ছি, 1 মোল Cl2 পাচ্ছি। তাহলে যদি PCl5 থেকে আলফা মোল ডিকম্পোজ হয়, তাহলে PCl3 ও আলফা মোল, Cl2 ও আলফা মোল পাওয়া যাবে না? জি ভাই।
কেন ভাইয়া? তাহলে আলফা মল যদি ডিকম্পোজ হয় এই তাহলে জিনিসটা কেন হলো 1 মাইনাস আলফা আলফা আলফা? হ্যাঁ এটাই বলতেছি। সাপোজ পিসিএল5 ডিকম্পোজ হচ্ছে আলফা মল, তাহলে আমি পিসিএল3 আলফা পাচ্ছি, সিএল2 আলফা পাচ্ছি। আর আলফা মল যদি ডিকম্পোজ হয়ে যায় তাহলে রিমেইনিং থাকবে কত? 1 মাইনাস আলফা না? বুঝছো ভাই? হ্যাঁ বুঝছি। বুঝছি আচ্ছা, ভাইয়া। তাহলে তাহলে দেখো তো কেসি এর ইকুয়াল লাইনটা বোঝা যাচ্ছে কিনা, এখান থেকে এই পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা। ভলিউমটাকে ভি ধরে নেওয়া হচ্ছে এখানে। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে। আচ্ছা, নাফিস বুঝছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আমরা তাহলে কেসি এর একটা এক্সাম্পল দেখলাম, আরো কিছু এক্সাম্পল। আচ্ছা, এটা দেখো বোঝা যাচ্ছে কিনা, পুরোটাই দেখে ফেলো। এখানে ব্যাপারটা কি, N2O4 যখন আলফা মোল ডিকম্পোজ হবে তখন আমি NO2 কত মোল পাবো? 2 মোল। দ্যাটস ওয়াই এখান থেকে আলফা যাচ্ছে, বাট এখানে পেয়ে যাচ্ছি 2 মোল। আচ্ছা ভাইয়া, কেসি তো স্কোয়ার করছেই, তাহলে আবার 2 বসাবে কেন? কেটে গেছে ভাই, ট্রাই করে বলবা? ভাইয়া ওই যে কেসিতে তো আলফা বাই ভি স্কোয়ার করছে, তাহলে আবার সামনে 2 বসাইলো কেন? না হ্যাঁ, এই 2টা তো ভাইয়া, এই 2 আলফাটা স্কোয়ারটা তো থাকবেই, এই যেটা 2 এ সেটাও থাকবে, দুইটাই প্রেজেন্ট থাকবে। মানে এমন না যে ওই যে সলিবিলিটি প্রোডাক্টের মতো কাইন্ড অফ, সেখানে কিন্তু আমরা স্কোয়ার দিচ্ছি বলে কোএফিসিয়েন্টে 2 দেই নাই এমন কিন্তু না, তাই না? হুম, জি ভাইয়া। ভাইয়া এই মানে জিনিসটা এখানে ইকুইলিব্রিয়ামে বলে কি আমরা 2 হোল স্কয়ার দিচ্ছি? না 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 না, স্কোয়ার কেন, এটা তো তখন এই যে এক্সপ্লেন করলাম যে না না NO2। ভাই 2 এর কথাটা আমরা তো যদি আয়নিক প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি তাহলে তো এখানে 2 কিসের কথা হয় না। বুঝিনি ভাইয়া? 2? জিনিসটা কি আমরা আয়নিক প্রোডাক্টের সাথে কম্পেয়ার করতে পারি না কেআইপির সাথে? হ্যাঁ এখানে তো সেটাই করতেছি আমরা, এইখানে 2 আলফাটা লিখলাম, ওখানে যদি মানে এখানে তো কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছি আমি, 2 আলফা বাই ভিটাই তো তার কনসেন্ট্রেশন। মানে তুমি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ তোমার কাছে 5 মোল N2O4 আমি দিছিলাম, 5 মোল N2O4 দিছিলাম, NO2 তে কিছুই ছিল না। এরপর 5 মোল থেকে ফর এক্সাম্পল 3 মোল বিয়োজিত হয়ে গেল। এই 3 মোল N2O4 যে বিয়োজিত হচ্ছে তার জন্য NO2 তুমি কত মোল পাবা? 6 মোল পাবা না? মানে বিয়োজিত হওয়া মানে কি, বিয়োজিত হয়ে তো সে মানে ডিকম্পোজ হয়ে তো সে NO2 তেই কনভার্ট হলো, তাই না? জি ভাই, কিন্তু ভাই এখানে 6 মোল কিভাবে হলো? 3 মোল ডিকম্পোজ হচ্ছে, 3 মোল N2O4 ডিকম্পোজ হওয়া মানে কি, 6 মোল NO2 তে কনভার্ট হচ্ছে, এই যে এখানে 2টা। ও আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। সো দ্যাটস ওয়াই এখানে আলফা মোল যখন ডিকম্পোজ হচ্ছে আমরা 2 আলফা মোল পাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে 2 আলফা বাই ভি, এই 2 আলফাটা এখান থেকে আসছে, আর 1 মাইনাস আলফাটা হচ্ছে এটা। বুঝছি ভাই। ভাই একটু আগের স্লাইডটাতে যাবেন? এটা জি ভাই।
ভাই এখানে এমনি আলফা বাই ভি কেন করা লাগছে ভলিউম দিয়ে কেন ডিভাইড করব? মোল পার লিটার যে কনসেন্ট্রেশন ইউনিট কি মোল পার লিটার, আলফা তো মোল। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা সো সেকেন্ড কেসটা আমরা বুঝছিলাম। আমরা যে ইকুয়েশন ফরমেশনটা শিখতেছি, এটা আমাদের মুখস্থ করা লাগবে না, অনেকে মুখস্থ করে, মুখস্থ না করেও করা যাবে আর কি। মুখস্থ না করলে পরীক্ষার হলে হয়তো 2-3-4টা লাইন বেশি করা লাগবে আর কি। আর মুখস্থ করলে মাথার মধ্যে অনেক ইনফরমেশন নেওয়া লাগবে। আমি আসলে মুখস্থ না করাটাই প্রেফার করি। তারপরে তোমরা চাইলে মুখস্থ করতে পারো, এবং সেক্ষেত্রে সুবিধাও আছে যে এমসিকিউ তে আসলে চট করে এক লাইন করে ফেলতে পারবে। আমরা ম্যাথ করতে করতে আস্তে আস্তে বুঝবো যে কোনটা কিরকম ইউজ। আচ্ছা, এটা জাস্ট একটু দেখে নাও একবার, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ভাই একটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্টে তো ধরেন 1 মোল দেওয়া আছে, তো এখান হুম, থেকে আলফা পরিমাণ ইয়া যদি বাদ দেই তাহলে রিঅ্যাকট্যান্টে আলফা পরিমাণে কিভাবে বাকি থেকে যায়? আচ্ছা আমি এই এক্সাম্পলের কথা বলতেছো? এটা হোক বা ভাই এর আগেরটা আর কি, মানে 0 থাকলে আচ্ছা তো এটা একটু আগে বলি তাহলে। রয়ে যাবে। হ্যাঁ, বিকজ প্রথমে সাপোজ তুমি এভাবে চিন্তা করো, হাইড্রোজেন মনে করো ছিল 1 মোল ফার্স্ট, আয়োডিনও ছিল 1 মোল। এই 2HI ফর্ম হওয়ার জন্য কি লাগে? আমি যদি এখান থেকে 1 মোল নেই, এখান থেকে 1 মোল নেই, তাহলে এখানে 2 মোল পাই। তার মানে এখান থেকে যদি x নেই, এখান থেকে x নেই, তাহলে এখানে 2x পাবো, তাই না? জি ভাই তাহলে এখান থেকে x নিয়ে নেওয়া মানে কি 1 থেকে x বাদ চলে যাবে না? মানে আমি যদি H2 এর কনসেন্ট্রেশন বের করতে চাই, সেম কথা I2 এর জন্য। I2 এর ছিল 1, আমি নিয়ে নিলাম x, তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস x। আর এর x এর যে নিয়ে নিলাম, নিয়ে কোথায় দিলাম? নিয়ে হচ্ছে 2 মোল বা 2x পরিমাণ HA ফর্ম করলাম। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 2x। জি ভাই হচ্ছে করায় এটা আমরা মুখস্থ করব না, জাস্ট হচ্ছে এটা দেখা বোঝা যাচ্ছে কিনা এখানে। আচ্ছা এই ম্যাথটাতে এখানে দেখো, প্রথমে ধরে নিচ্ছে অ্যামোনিয়া 1 মোল। আচ্ছা ভাই, এখানে ধরে কি আমাদেরকে যখন কোয়েশ্চেনে দিবে তখন কি আলফা এর ভ্যালু দেওয়া থাকবে নাকি এমনি বের করতে হবে পুরো? হ্যাঁ হ্যাঁ, আলফার ভ্যালু দেওয়া থাকবে, বা এমন হইতে পারে আলফার ভ্যালু বের করতে বলতে পারে তোমাকে কেসির ভ্যালু দিয়ে দেওয়া। যেমন এটাতেই আলফাকে বলা হয় বিয়োজন, কি জানি, আচ্ছা আমি সামনে আমার সাথে বলতে পারবো যে সেখানে তোমাকে ধরো কেসি বলে দেওয়া থাকলো, জাস্ট বললো আলফার ভ্যালুটা বের করো, সেটাও হইতে পারে। আচ্ছা এখানে অ্যামোনিয়ার কেসটা দেখো, নাইট্রোজেন 1 মোল শুরুতে আর কি, হাইড্রোজেন 3 মোল, আর প্রোডাক্ট তো থাকবে না শুরুতে। আমি একটু বুঝতেছি, যদি নাইট্রোজেন থেকে আমি আলফা নেই, তাহলে কিন্তু আমার হাইড্রোজেন থেকে 3 আলফা নেওয়ার লাগবে, এবং অ্যাজ এ রেজাল্ট আমি অ্যামোনিয়ার 2 আলফা মোল পাবো। এই জিনিসটা কি ক্লিয়ার কিনা দেখো তো। সিস্টেমটা একটু দেখে নাও একবার, কেসি পুরোটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা ইকুয়েশন। প্রসেসটার সাথে ফ্যামিলিয়ার হচ্ছি বিকজ এরকম কয়টা রিঅ্যাকশনের আমরা ফলো করব। এই প্রসেস কিন্তু সবগুলো সেম প্রসেসই হচ্ছে, যাতে হচ্ছে আমরা পরীক্ষার হলে যে এই প্রসেসটা কন্টিনিউ করে নিজেরা ইকুয়েশন ফর্ম করতে পারি আর কি। বিকজ কয়টা রিঅ্যাকশন এভাবে আমরা এই কেসি এর ইকুয়েশন মুখস্থ করব, এটা তো খুব একটা হেল্পফুল হবে না এই কেসে। দ্যাটস রাইট। আচ্ছা, কেসি এর শেষে আমরা এখন চলে আসলাম কেপি তে। তো কেপি এর জিনিসটা কি, আমরা এখানে কিছু ম্যাথ কেসি কেপি এর বেসিক কনসেপ্ট এখান থেকে দেখে আমরা হয়তো কনসেপ্ট বুক থেকে ম্যাথগুলো দেখব। আচ্ছা, তো কেপি এর কেসে জিনিসটা কি হচ্ছে, কেপি এর মেইন ফর্মুলা আবার চলে যাই, প্রেসার অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট, পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসার ইকুয়েশন কি ছিল জানি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তার মানে মোল ফ্র্যাকশনের জন্য আমার আবার কি লাগবে, টোটাল মোল সংখ্যা n of a n of b n of c divided by মোল সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমি একটু বুঝতেছি, আমার কিন্তু টোটাল মোল নাম্বার লাগবে
এবং আমি যার যার পার্শিয়াল প্রেসার বের করতে যাচ্ছি, PCl3 এর পার্শিয়াল প্রেসার বের করার জন্য PCl3 এর মোল নাম্বার লাগবে, Cl2 এর জন্য Cl2 এর মোল নাম্বার লাগবে, এটার জন্য এটার মোল নাম্বার লাগবে। এই মোল নাম্বারগুলো আমার বের করা লাগবে পার্শিয়াল প্রেসার বের করার জন্য, এবং পার্শিয়াল প্রেসার গুলো জানলেই আমি কেপি বের করতে পারবো। একটু কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? আচ্ছা বুঝছো, ওকে। সো ভাই এই যে এনএ ওটা কি ছিল? কোনটা ভাই? ভাই ডিনোমিনেটরে এটা না আচ্ছা, ভাই, একটু আগে যে অ্যানোটেট করলেন এখানে। এটা হচ্ছে টোটাল হ্যাঁ ভাই, মোল এখানে নাম্বারটা। Na Nb Nc মানে জাস্ট ধরে নিলাম একটা সিনারিও যেখানে ABC তিনটা এলিমেন্ট প্রেজেন্ট বা তিনটা কম্পাউন্ড প্রেজেন্ট, তাদের টোটাল মোল নাম্বার আর কি। ও বুঝছি ভাই। এখানে ভাই এখানে ভাই তাহলে পি এর ভ্যালুটা কত হবে দেওয়া থাকবে? এই টোটাল প্রেসার এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আচ্ছা তাহলে আমার টোটাল মোল নাম্বার লাগবে আমার জানা, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোল নাম্বার লাগবে, এবং ইন্ডিভিজুয়াল মোল নাম্বার কোন সিচুয়েশনের? ইকুইলিব্রিয়ামে। কজ একদম শুরুতে তো মোল নাম্বার 1, একদম শুরুতে আমি যা দেই তাই মোল নাম্বার, সময়ের সাথে সাথে মোল নাম্বার চেঞ্জ হবে। আমি যখন কেপি ক্যালকুলেট করতে যাচ্ছি তখন আমি ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে গেল এট দ্যাট মোমেন্ট এটা কত সেটা বের করব। আচ্ছা, সো এখানে 1 প্লাস আলফা কিভাবে ইকুইলিব্রিয়ামে, এখানে দেখো আলফা মোল যখন ডিসোসিয়েট হয়ে যাচ্ছে এখান থেকে আমি PCl3 এর আলফা মোল পাচ্ছি, Cl2 এর আলফা মোল পাচ্ছি, সেখান থেকে 8 লিখলো। আচ্ছা, এন্ড দেন ইকুইলিব্রিয়ামের টোটাল মোল নাম্বারটা বের করলো। একটু বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো তো। না ভাইয়া না ভাই, Okay. তাহলে আমি যদি x অফ PCl5 বের করতে চাই মোল ফ্র্যাকশন জাস্ট, তাহলে সেটা কত হবে একটু বলো তো আমাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বলো। 1 minus alpha by 1 plus alpha. রাইট, মাহিন বলো তো PCl3 এরটা। নজরুল? ভাই সেম alpha by 1 plus alpha. তাহলে আমি যখন এক্স তো পেয়ে গেলাম, এখন আমি যদি পি বের করতে চাই, পি অফ মানে পার্শিয়াল প্রেসার করতে চাই, তাহলে কি 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 চেঞ্জ আসবে রাওয়াত? টোটাল প্রেসারটা মাল্টিপ্লাই করে দেব সবগুলোর সাথে। রাইট, সো আমি যখন কেপি বের করতে চাইবো এই ভ্যালুগুলাই একটার পর একটা, এই ভ্যালুগুলো PCl3 এর জায়গায় এটা, Cl2 এর জায়গায় এটা, আর PCl5 এর জায়গায় একের পর এক ভ্যালু বসায় দিব, তাহলেই কেপিটা পেয়ে যাবো। সো সেটাই ওরা করছে আই গেস পরের পৃষ্ঠায়। এই যে, প্রত্যেকের পার্শিয়াল আংশিক চাপ মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার, সেটা বের করছে এই যে, এন্ড দেন কেপিটা জাস্ট কেপিটা একবার দেখে নাও, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। বলে এটা তোমরাই বের করার চেষ্টা করো তো, এই যে N2O4 থেকে 2NO2 এই কেসটাতে কেপি এর ইকুয়েশন মানে কত হবে, ভ্যালুটা বসায় করে দেখো। ঠিক আছে,
আচ্ছা, সো আই গেস কেপিকেসি এর ম্যাথ নিয়ে আমরা অ্যাকচুয়াল ম্যাথে যাচ্ছি, যেগুলো পরীক্ষাতে আসবে। এতক্ষণ যা যা করছে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না। হ্যাঁ, পরীক্ষাতে সেই নলেজ গুলো কাজে লাগবে, মানে এই ওই কোশ্চেন গুলো ডিরেক্টলি আসবে না, ওই কোশ্চেনে করা কাজগুলো আমাদের আনসারে করা লাগবে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু দেখ। In the decomposition of PCl5, 10% PCl5 converts into Cl2. In the decomposition of PCl5, 10% PCl5 converts into Cl2. Volume of the container is 2 liter. আমাদের বের করতে হবে হচ্ছে Kc এর ভ্যালুটা। এখন ওরা ইকুয়েশন ইউজ করে করছে, আমি চাই না ইকুয়েশন ইউজ করে করতে। তোমরা চাইতে পারো, প্রবলেম নাই। যদি ইকুয়েশন ইউজ করে চাও তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে ব্যাপারটা আসলে খুবই ইজি। ফার্স্ট ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে, দেন আলফার ভ্যালু হচ্ছে 0.1 দেখতে পাচ্ছি, সেই 0.1 বসায় দিবা, কাজ শেষ। এই যেটা হচ্ছে কোন ভ্যালুটা, এই যে জিনিসটা PCl5। তো প্রত্যেকটা ইকুয়েশনের জন্য একটা করে না? রাইট রাইট, প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য আলাদা আলাদা ইকুয়েশন হবে। রাইট, এই জন্যই আমি আসলে মুখস্থ করাতে চাচ্ছি না, আমি জাস্ট এটা দেখাচ্ছি যে যদি ধরো তুমি ইকুয়েশন তোমার মুখস্থ নাই, হ্যাঁ তুমি এগুলো কিছু জানো না, সেই কেসটা তুমি কিভাবে করবা সেটা দেখাই। আচ্ছা, এখানে তোমার চয়েস আছে অনেক কিছু। তুমি ফার্স্টে ধর রিঅ্যাকশনটা লিখলা, PCl5 কনভার্টিং ইনটু PCl3 আর Cl2। আচ্ছা, ইনিশিয়াল মোল নাম্বার তোমার ইচ্ছা মতো, তুমি চাইলে 1 মোল ধরতে পারো, তুমি চাইলে 100 মোল ধরতে পারো, তোমার চয়েস। কোনটা ধরবো এখানে PCl5 এর ইনিশিয়াল মোল নাম্বার? আচ্ছা, ধরে নিলাম 1, 100 ধরা যাবে, কোনো সমস্যা নাই। সো এখানে যদি ইনিশিয়াল 1 থাকে, এখানে তো ইনিশিয়াল অলওয়েজ 0। ইকুইলিব্রিয়ামে এসে এখানে 1 থেকে কত মাইনাস যাবে? 1.1 মাইনাস 0.1 মাইনাস যাবে না? কজ 10% ডিকম্পোজ হচ্ছে, কিন্তু তার মানে কি 0.1 মোল ডিকম্পোজ হয়ে যাবে না? এবং PCl3 পাবো আমি 0.1 এবং Cl2 পাবো 0.1। এতটুকু কি বোঝা গেল? জি ভাইয়া। তাহলে Kc এর মানটা কত হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন, আচ্ছা 2 লিটার, এটা কিন্তু তাদের আমি জাস্ট কি বের করলাম, মোল নাম্বার বের করলাম। এখন আমি যদি কনসেন্ট্রেশন বের করতে চাই, তাহলে কনসেন্ট্রেশনটা কত হবে? ফার্স্টে PCl5 এর কনসেন্ট্রেশন কত হবে বলো তো? 0.9/2। তারপর PCl3 থার্ড ব্র্যাকেট দিয়ে কনসেন্ট্রেশন বুঝায় 0.1/2, আর Cl2 হচ্ছে 0.1/2। একটু কি বুঝা গেছে? জি ভাই। রাওয়াত, নাফিস বুঝছো ভাই? জি ভাই, বুঝতে পেরেছি। সো আমি এগুলো যখন পেয়ে গেলাম, তাহলে Kc এর ভ্যালুটা করে দেখো তো কত আসে এই ভ্যালুগুলো ইউজ করে। আচ্ছা, তাহলে সেমই আসে। ওকে, বাকি যার আনসার আসলে বলবো। হ্যাঁ, আমরা Cl2 তে 2 দিয়ে divide কেন করলাম? বুঝিনি ভাই। Cl2 তে 2 দিয়ে কেন ডিভাইড করলাম? সবগুলোকে তো 2 দিয়ে ডিভাইড করছি, জাস্ট মোল নাম্বারকে ভলিউম দিয়ে ডিভাইড করছি, মোল পার লিটার কনসেন্ট্রেশন ইউনিট। এই যে 2, এই যে 2, এই যে 2। আচ্ছা হ্যাঁ ভাই, আমরা তো Kc বের করছি, খেয়াল ছিল না। জি ভাইয়া, এই অ্যান্সারটাই আসছে। জি ভাইয়া, এই অ্যান্সারটাই আসছে। প্রসেসটা তো তোমাদের কাছে ক্লিয়ার নাকি? মানে যদি ইকুয়েশন জানা না থাকে, মুখস্থ না থাকে, তাহলে কিভাবে করতে হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে বিয়োজন মাত্রা দিয়ে দেওয়া, এখানে তোমাকে সংযোজন মাত্রা দিল। এই সংযোজন মাত্রার মানেটা কি আসলে? সংযোজন মাত্রা মানেটা হচ্ছে রিঅ্যাকশনটা এভাবে দেওয়া, H2I2 2HI 25%, মানে কি যদি এখানে H2 100 মোল থাকতো ইনিশিয়ালি, এখানে 100 থাকতো, তো 0, 25% সংযোজিত হচ্ছে, তার মানে এখানে 100 থেকে 25 বিয়োগ যাচ্ছে, এখানেও সিমিলারলি 100 থেকে 25 বিয়োগ যাচ্ছে। এবং এখানে কত লিখবে বলো তো?
একবার, আয়োডিনের জন্য একবার। তুমি এটা ফর্মুলা দেখে করো না ভাই, আমি যেভাবে দেখাই দিলাম ওভাবে করার ট্রাই করো। হ্যাঁ এইভাবেই করতেছিলাম। হাইড্রোজেনের জন্য একবার 1 মাইনাস আলফা আসবে, আর আয়োডিনের জন্য আরেকবার আসবে। একটু ডিফিকাল্ট লেভেলে। এবার কোন ফর্ম, এবার এই কেসগুলোতে যে মানে এই কেসগুলো আরো বেটার একটা সাইড কি, ধরো যারা ফর্মুলা মুখস্থ করে করবে এরা এই ফর্মুলা দিয়ে করতে পারবে না। পরে ফর্মুলা মুখস্থ করলে এটা করা পসিবল না, এটা হচ্ছে বুঝে বুঝেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, ম্যাথটা একটু আমরা দেখি। তো আগের কেসগুলোতে বলা ছিল কি যে হাইড্রোজেন থেকে যা ডিকম্পোজ হচ্ছে, আয়োডিন থেকে ডিকম্পোজ হচ্ছে, তারা মিলে হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করতেছে, ভালো কথা। এই কেসে সমস্যাটা কি, হাইড্রোজেন আর আয়োডিনের ইনিশিয়াল অ্যামাউন্টটা সেম না। আগের যত কেস করছি আমরা, দেখো এখানে PCl3 যতটুকু ফর্ম হবে Cl2 ঠিক ততটুকুই ফর্ম হবে, অলরাইট। এখানে কিন্তু H2 আর I2 এর ইনিশিয়াল অ্যামাউন্ট সেম। এখানে H2 এর একটা অ্যামাউন্ট 8 মোল, I2 এর আরেকটা অ্যামাউন্ট 6 মোল, এবং পাওয়া যাচ্ছে HI আট মোল। ঠিক আছে, এখানে কিন্তু কেউই ফিক্স না, মানে সেম না, সরি ফিক্স না, সেম না। তো এখন আমি কিভাবে করব? ফার্স্ট লাইনটা বুঝতে যাচ্ছে নিশ্চয়ই, শুরুতে যা ছিল তাই লিখলো। 8 মোল আমাকে দেওয়া ছিল, আমি লিখলাম 8 মোল। আয়োডিন আমাকে 6 মোল দেওয়া ছিল, আমি লিখলাম 6 মোল। হাইড্রোজেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন আমি জানি হাইড্রোজেন থেকে যখন x মোল ডিকম্পোজ হবে, আয়োডিন থেকে যখন x মোল ডিকম্পোজ হবে, তখন আমি হাইড্রোজেন আরে 2x মোল পাবো। তো সেইটা মেইনটেইন করে এখানে লেখা হচ্ছে h - x, এখানে 6 - x, এখানে 2x। এই লাইনটা কি ক্লিয়ার? দেখো তো এতটুকু পর্যন্ত। জি ভাইয়া। আচ্ছা, এখন কোশ্চেনের সাথে কোন ইনফরমেশনটা রিলেভেন্ট? এখানে দেখো 5.2 মোল HI পাওয়া যাচ্ছে, তার মানে কি 2x এর ভ্যালুটাই 5.2 মোল না? জি ভাইয়া। তো সেখান থেকে আমি x এর মানটা পেয়ে যাচ্ছি, x এর মান 2.6। তাহলে এখন আমি কি প্রত্যেকের ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে H2 এর অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত? তাহলে এখান থেকে 2.6 যদি মাইনাস করে দেই, 5.4। 3.4 আর এটা তো 5.4। তার মানে কি এখন ইকুইলিব্রিয়ামে প্রত্যেকের ভলিউম, প্রত্যেকের মোল নাম্বার কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন মোল নাম্বার দিলে তো হবে না, আমার তো কেসি এর জন্য কনসেন্ট্রেশন লাগবে। কনসেন্ট্রেশনের জন্য আবার এখানে ভলিউম দিয়ে দেওয়া নাই, তো আমি ধরে নিচ্ছি ভলিউমটা V। তাহলে H2 কত? 5.4 বাই V। I2 কত? 3.4 বাই V। আর HI কত? 5.2 বাই V। তারপরে এই ভ্যালুগুলো যখন আমি কেসি এর বসাই দিব এই জায়গাতে, তখন ভ্যালুটা পেয়ে যাবে। এবং আলটিমেটলি V কিন্তু আমার কাজে লাগবে না, আমি যে কোশ্চেনে V তো জানি না, V তো দেওয়া নাই, আলটিমেটলি কিন্তু V টা কাটাকাটি চলে যাবে। তোমরা এখন ম্যাথটা একটু দেখো, এখান থেকে নিজেরাই এই ভ্যালুগুলো ইউজ করে নিজেরাই কেসি এর ভ্যালুটা বের করার চেষ্টা করো, পারা যাচ্ছে কিনা। একটা রিলেশন আছে, সামনে দেখবো যে KP ইকুয়াল টু KC, তারপর RT টু দি পাওয়ার ডেল n। সো R কি সেটা সামনে দেখবো আর কি। সো ডেল n যখন 0 হয়ে যায়, তখন একটুকের ভ্যালু তো 1, তখন KP আর KC এর মান সমান হয়ে যায়। দেখবো এটা সামনে। আচ্ছা, অলরাইট। সো এই ম্যাথটা একটু করার চেষ্টা, এখানে আমি কিছুই না বলে অ্যাবসলিউটলি তোমরাই করার চেষ্টা করো, দেখো তো ম্যাথটা পারা যায় কিনা। আচ্ছা, এখানে কিন্তু গ্রামকে ইনিশিয়ালি ফার্স্টে অবশ্যই মোলে কনভার্ট করে দিতে হবে। এখানে সলিউশন না দেখে নিজেরাই করার চেষ্টা করো। আলফার মান কত হবে? আলফার মানটা এখানে আমাদের বের করে নিতে হবে, কারণ কি দেখো 1200 গ্রাম HI পাওয়া যাচ্ছে, মানে আমি মোল হিসেবে করলে কত এটা? এখানে 1000 কেন?
ওয়েট, আচ্ছা এটা 1000 কেন হইল বুঝলাম না, এটা মনে হয় কোশ্চেন একটু ভুল আছে, এটা 1000 পাবে, বাস এখানে তো 1000 দিয়ে করছে ওরা, whatever। তো এটা যে আসলো, এই ভ্যালুটা কি 2x এর সমান না, বা 2 আলফার সমান না? জি ভাইয়া। হ্যাঁ, এখানে ওরা এটা কিন্তু আমরা 1200 ওই ফর্মুলার আলফা দিয়ে করেছে। করতে পারবো না, এটা কি বুঝতেছো? কজ এখানে কিন্তু ইনিশিয়াল অ্যামাউন্ট ডিফারেন্ট। আমরা আলফাটা অ্যাপ্লাই করতে পারতাম কখন, যখন সব ইনিশিয়াল একটা অ্যামাউন্ট ফিক্স থাকতো, 1 1 থাকতো। এখানে তো অ্যামাউন্টটাই ডিফারেন্ট, একজনের 9.84 মোল দেওয়া, একজনের 10 মোল দেওয়া, বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে তোমাকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে হবে যে এখান থেকে এক্স মোল ডিকম্পোজ হচ্ছে, তাহলে এখান থেকে এক্স মোল ডিকম্পোজ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট HI 2x মোল পাওয়া যাচ্ছে, এভাবে জিনিসটা কাউন্ট করতে হবে। বুঝছি ভাইয়া। অ্যান্সার কি ভাইয়া 3.212 আসে? বুঝি না, একবার বলো তো। 3.212 আসছে কেসের ভ্যালু। লেটস সি, 3.21 এটা বললাম। জি ভাইয়া এটাই। ওকে, ঠিক আছে। এটাই মোটামুটি বোর্ড বোর্ড পরীক্ষাতে এরকম টাইপের এর চেয়ে কোথা না আর কি আশা করা যায়, এরকম টাইপের। আচ্ছা, বাকিদের আনসার আসলে আমাকে একটু বলবেন। আচ্ছা ভাই, এখানে যে আমরা 2x সমান 9.37 ধরলাম, এটা কি মানে এই ইকুয়ালাইজটা কি সবসময় রিঅ্যাকট্যান্টের জন্য, সরি প্রোডাক্টের জন্যই করব? এমনও হইতে পারে যে তোমাকে বলা থাকলো সাপোজ যে ইকুইলিব্রিয়ামে আসার পর, তোমাকে সাপোজ বলা থাকলো ইকুইলিব্রিয়ামে আসার পর দেখা গেল যে H2 আছে হচ্ছে 5 মোল, এটা বলা, তাহলে তুমি কি ধরবা? তাহলে 10 - x = 5 ধরে নিবা, হ্যাঁ। যেটা বলা থাকবে। এখানে যেটা আয়োডিন HI বলা, দ্যাটস আমি HI টা ধরে করলাম। হাইড্রোজেনেরটা বলা থাকতে পারে, আয়োডিনেরটা বলা থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। আচ্ছা ভাই, একটু অ্যান্সারটা দেখি আমার মিলতেছে না কেন। আচ্ছা এটা, আচ্ছা এটা সবার আসছে কিনা? মাহি তোমার কি আসছে 3.21? আহমিদ আসছে তো না? জি ভাইয়া। হ্যাঁ, এটা একটু সেম টাইপেরই, বাট এখানে এক্স এর অ্যামাউন্টটা বলে দেয় নাই, এখানে এক্স টা বের করতে বলতেছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা পড়ে দেখো, বুঝা সাম্যধ্রুবক মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। জি ভাইয়া, এই দুটো অ্যান্সারই আসে, 2.13 আর -9.78। আচ্ছা ভাই, ভাইয়া নেগেটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেবল আসছে না? ভাইয়া। আর নেগেটিভ অ্যাকসেপ্ট না বল, কারণ হচ্ছে এক্স আমরা আসলে কিসের ভ্যালু ধরে নিছি, এখানে কতটুকু ডিকম্পোজ হচ্ছে, তাই না? জি ভাইয়া। সো নেগেটিভ ভ্যালু তো ডিকম্পোজ হতে পারে না কখনো। That's why আচ্ছা এক্স করতে হইতো, ইকুইলিব্রিয়ামে আয়োডিন কতটুকু থাকবে সেটাও কোশ্চেন হইতে পারতো, যে কোনো কেসে হইতে পারতো আর কি। ঠিক আছে, তাহমিদ আসছে তো না? জি ভাইয়া আসছে। জরুর। জি ভাই আসছে। এটা কিন্তু এটা তো বুঝতে পারতেছে, ক্যালকুলেটরে সলভ করো, আমরা হাতে কলমে এত কমপ্লেক্স ইকুয়েশন হাতে কলমে সলভ করা পসিবল না, ক্যালকুলেটরে করব। ঠিক আছে, এরপর এখানে চলে আসি। সরি আমি তো মিস করলাম, হ্যাঁ এটা। তো এখানে একটা রিঅ্যাকশন, এখানে তোমাকে মোট মোলের 22% হচ্ছে NH3 পাওয়া যাচ্ছে। তার মানে এখানে 22% দিয়ে কি বলানো হচ্ছে? মোল ফ্র্যাকশন বলা হচ্ছে, তাই না?
22 বোঝানো হচ্ছে মোল ফ্র্যাকশন, তার মানে x অফ NH3 ইকুয়াল টু হচ্ছে 0.22। ঠিক আছে, টোটাল প্রেসার বলে দিল 30 অ্যাটম, আমাকে কেপি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করব এখন, আমি ফার্স্টে ধরেই নিব যে এখানে টোটাল মোল সংখ্যা হচ্ছে 100। তাহলে অ্যামোনিয়া কত? অ্যামোনিয়া হচ্ছে এখানে 22। ভাইয়া, বলো ভাই। ভাইয়া, আমাদের কি কলিশন থিওরি আর ট্রানজিশন স্টেট থিওরি পড়ানো হয়েছে? ডি ব্লকের না না ভাইয়া, এই চ্যাপ্টারেরই। সলিউশন থিওরি হচ্ছে ওই যে আর্হেনিয়াসের ওখানে যে কি বলে যে আর্হেনিয়াসের ইকুয়েশন দিয়ে দেখানো যায় একটা জিনিস যে টেম্পারেচার 10 ডিগ্রি বাড়লে যে কলিশন রেট ডাবল হয়, রিঅ্যাকশন রেট ডাবল হয়, ওইটা নাকি এরকম রিলেটেড কিছু? আমাকে ছবিটা পাঠাতে পারবা, তাহলে আমি হয়তো দেখে বুঝতে পারবো। আচ্ছা, পাঠাচ্ছি। মিনিমাম এনার্জি, থার্ড কন্ডিশন হচ্ছে ডিফারেন্ট কলিশন হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে করতে হবে। So let's see. The first phase reaction took place with